এ যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা কোনো নান্দনিক ছবি। রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর ঠিক মাঝখানে জেগে ওঠা এই চরের জনবসতির এই চিত্র একেবারেই অন্যরকম। এই চরটি দেখতে যতটা কাব্যিক, নামটা ঠিক ততটাই গদ্যময়, গতানুগতিক। যেহেতু নদীর মাঝখানে চরটির অবস্থান, তাই নাম হয়ে গেছে মিডিল চর। মূলত চরখানপুর তথা চর খিদিরপুরের ভাঙন কবলিত মানুষদের একাংশই এখানে গড়ে তুলেছে বসতি। এখানকার এক একটি বাড়ি যেন এক একটি খামার, আর বিস্তীর্ণ সবুজ মাঠ যেন অগণিত গবাদি পশুর অভয়ারণ্য। আসলে গবাদি পশুপালনই এই চরের মানুষের জীবিকার প্রধান উৎস। রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়েই এই চরের মানুষেরা চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার সংগ্রাম। আপনি জীবনটা কি সুখে কাটালেন নাকি দুঃখে? সুখেই কাটে আমাদের জীবন। সুখেই কাটছে। এত কষ্টের পরেও যখন একটা মানুষ বলে যে আমরা সুখেই কাটিয়ে দিয়েছি, চিন্তা করুন, প্রকৃত সুখী মানুষ দেখতে হলে এরকম জায়গায় আসতে হবে। আজুল ভাই, আপনার ছাতা রাখার স্টাইলটা তো হেভি লাগতেছে। হ্যাঁ, ঘটকালি করতেন নাকি কখনো? না ভাই, এরকম সারা কালি এরকম ভাবে বেড়ায়। নদীতে মাছ মারতে গেলে এরকম পিঠে করে ঝুলাই নিয়ে থাকে। চরখানপুরের আজিজুল ভাইকে সাথে নিয়ে আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মিডিল চর। চরখানপুরে আজিজুল ভাইয়ের বাড়িতে ভরপুর মধ্যাহ্নভোজ আর বৃষ্টিমুখর দারুণ এক মুহূর্ত কাটিয়ে বিকেলে আমরা রওনা দিলাম মিডিল চরের দিকে। বৃষ্টি পুরোপুরি এখনো থামেনি, দু এক ফোঁটা পড়ছেই। এই যে আজিজুল ভাই দেখেন, আপনার কথা বলছে এই মুরব্বী। কে? এই যে এই মুরব্বী আপনার কথা বলছিল। কি বলছিলেন? দাঁড়াও ভাই। কি বলছিলেন উনি? কই ছেলেটা আসে না, আসবে না, এইসব মানে সবার সবাই তো ভালো লাগে না, বুঝতে পারেন? কত লেটে? 180। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রেখেছে, ভালোই আছি। আমার কথা নাকি জিজ্ঞেস করেন শুনলাম। জিজ্ঞাসা করা যায়? আমি খালি জিজ্ঞাসা করবো, 14 জন খালি ভার্সিটির অফিসার শুনতে এসেছিল। তাই নাকি? হ্যাঁ, আইসে জিজ্ঞাসা করলো যে উনি সত্য কথা বলে কথার। আপনার শরীর ভালো তো? হ্যাঁ, আল্লাহ শরীর ভালো রেখেছে, ভালো আছি। আজিজুল ভাই আমাদেরকে মিডিল চরে নিয়ে যাবেন, যে পদ্মা নদীর মাঝে একটি চর গড়ে উঠেছে। যেই চরটি খুব বেশি দিনের নয়, হয়তো 10-12 বছরের। চরখানপুর ভাঙতে ভাঙতে যখন একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছে, তারপরেই মানুষজন মিডিল চরে গিয়ে থাকা শুরু করেছে। আজিজুল ভাই, আমি কি ভুল বললাম? না না, ঠিকই, এটাই রাইট। মিডল চরের বয়স কতদিন হলো? ওই 10-12 বছর এরকম। ওইরকম আমি যেটা বললাম সেটাই। হ্যাঁ, ওইখানে কে থাকে আপনার? ওখানে আমার বোন আছে। বোন আছে? যাওয়া হয় মাঝে সাঝে? হ্যাঁ। মিডিল চরে আমি একবার গিয়েছিলাম 2008 সালে। তখন সেখানে একটা বাড়ি ছিল। সেই আমি জিজ্ঞেস করেছিলাম সেই বাড়িতে গিয়ে, কহবত। হ্যাঁ, যে এই বাড়ির মালিকের নাম কি? তখন বলছিল যে কহবত। হ্যাঁ, কহবত মান্নানের বেটা, চলে গেছে পরে। এখন তো এই একটা বাড়ি ছিল, সেই একটা বাড়ি ছিল। হ্যাঁ, ঠিক। সেই একটা বাড়ি থেকে এখন কতগুলো বাড়ি হয়েছে? এখন মেলা বাড়ি হয়েছে। কত? মোটামুটি ওখানে 20-25 ঘর হয়ে গেছে, এইখানে মোটামুটি 50-60 ঘর হয়ে গেছে। তাই? দেখি, এমন একটি চরে যাচ্ছি, সেই চরে আমি 2008 সালে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম সেই সময় নিউ এজের সমৃদ্ধ মজুমদার দা আর কামরুজ্জামান শাহিন ভাই, আমরা 3 জনে মিলে গিয়েছিলাম। আজকে আবার যাচ্ছি অনেক দিন পর সেখানে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নদীর তীরে। সামনের একটি ঘাটে কোরবান ভাইয়ের নৌকা বাঁধা রয়েছে, সেই নৌকায় করেই আমরা যাব মিডিল চর। কোরবানকে বলেছিলেন যে আমরা আবার পার হবো আপনার নৌকাতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা নেই। জল থই থই পদ্মা নদী দেখে নাটোর থেকে আসা তুহিন ভাই কিছুটা
ভয় পাচ্ছিলেন তা নিয়েই হাস্যরসে মশগুল আজিজুল ভাই। এখন এবার থেকে সাহস ধরে দেবো। আমি তো চাহা শুনো যে একবার বিকেল একবার সন্ধ্যা পর্যন্ত যাতে তুফান বয়, তাহলে তুহিন ভাই যে কি করে তাই দেখবো গাঙের মধ্যে। হ্যাঁ, তো মেঘটা ছুটে গেল। এই মুহূর্তে নদীর ধারে কেউ পাটের আঁশ ছাড়ানো, আবার কেউ বা নৌকা মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চরখানপুরের কর্দমাক্ত পথে হাঁটতে থাকলাম আজিজুল ভাইয়ের পিছু পিছু। কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেলাম নৌকার মাঝি কোরবান ভাইকে। বাড়িতে ইয়া আছে কি আছে বাড়িতে? ও কোরবান ভাই, বাড়িতে গেলে তুই খাই আসা হয়তো না কি আছে গো ভাই? বলে খাওয়াতে বলে কি আছে গো ভাই, এমনি যাইয়ে এই পাড়াটা ধরবো, এই পাড়াটা একটু ধরে অমনি আমার সিনেমা পাড়ে দিয়ে বাড়ি এমনি সোজা। কোরবান ভাই খাইছেন? হ্যাঁ, আবার খাওয়া দাওয়া করছি ভাই। কি পানি কেমন? নামছি নিচে নেমে একটা ডুব দিলেই তো হয়। দিনা একটু পায়ে আঘাত লেগেছে তাই নিচে নাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নদীর ধারে রাখা কোরবান ভাইয়ের ছোট্ট নৌকায় উঠে পড়লাম আমরা। চরখানপুর পেছনে ফেলে নৌকা ছুটতে থাকলো মিডিল চর অভিমুখে। যেতে যেতে মায়ার চর চরখানপুরের সৌন্দর্য দেখে নিলাম এক ঝলক। নদীর ধারে চড়ে বেড়ানো মহিষের পাল দেখতে দারুণ লাগছে। ডুবুচরের উপর দিয়ে ছুটছে আমাদের নৌকা। আর বেশিক্ষণ লাগবে না মিডিল চরে পৌঁছাতে। রাজশাহী শহর আর চরখানপুরের অনেকটা মাঝামাঝি জায়গায় মিডিল চরের অবস্থান। তাই মিডিল চরে যাওয়া মানে রাজশাহী শহরের দিকে অর্ধেক পথ এগিয়ে থাকা। চলতে চলতে আমরা চলে এলাম মিডিল চরের অস্থায়ী ঘাটে। আসেন ভাই। আজিজুল ভাই চলে আসছে নাকি? হ্যাঁ, মিডিল চরে চলে এসেছি। এখান থেকে কিছু পথ আমাদের হাঁটতে হবে। হাঁটলেই মিডিল চরের বাড়িঘরের কাছে পৌঁছে যাব। ওই যে দেখুন বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আজিজুল ভাই, নৌকা কি এখানেই থাকবে? এখানে আবার আমাদের আসতে হবে না? আবার এখানে আসতে হবে, তাছাড়া তো এই জঙ্গল ভেঙে আবার কোন দিকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিডিল চর কি এই পদ্মা নদীর মাঝে চর? একবারে মাঝে, এই জন্য মিডিল চর। এটা মিডিল চর। এই দেখেন এই একটা, ওই দেখেন একটা দেখতেছেন নদীর ওই পারে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে একটা গ্রাম, আবার দেখেন আর একটা গ্রাম, ওই যে এখানে একটা গ্রাম। মোটর মানে এটুকুর ভিতরে 4টে গ্রাম। এই 4টা কি মিডিল চর? 4টে মিডিল চরে, তাহলে পাড়া ভিন্ন নাকি? পাড়া ভিন্ন। সব বসত ছিল আমাদের এখানে, সব যতই পাড়া যা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই গ্রাম এই গ্রাম 10 নম্বর এইগুলা যা আছে সব আমাদের খানপুরের ভিতরে ছিল। সব ভাঙনে সব নিলাম হয়ে কে কিন্তু চলে গেল। চরের বসতির দিকে এগিয়ে যাওয়ার সময় সবুজ মাঠ ভর্তি গবাদি পশু দেখে আমি হতবাক হয়ে গেলাম। অজস্র গরু, ছাগল আর ভেড়া চড়ে বেড়ানোর এমন দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আজিজুল ভাই বললেন এই চরের প্রতিটি পরিবার কমপক্ষে 20টি করে গরু পালন করে থাকে। এই মুখ তাকান, এর মধ্যে যা দেখবেন একবার ওখান থেকে তাকান, এই পানির ওপার থেকে শুধু ওই দেখেন গরু সব যা দেখছেন সব গরু সাদা সাদা যা লাগছে পানির ওই পারও শুধু। হাজার হাজার গরু তো। হ্যাঁ, এগুলা গরু কার? এই আমাদের এখানকার লোকেরই। মানে এক মানুষের তো না? না, কত জোড়া? এক হাজার, কার হাতে 20টা আছে, কার আছে 10টা, কার আছে 50টা, কার আছে 100, এরকম 100 গরু মালিক? 100 150 পর্যন্ত আছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো তারা অনেক বড় লোক। হ্যাঁ, চরেই থাকে? চরেই থাকে। তাদের বাড়ি ঘর তো ইটের দেখে না? না না, ওই পারে বাড়ি করেছে ওরা, ওই বারে করছে, কিন্তু এখানে গরু পালন করে। গরু পালন করে, এখানে ব্যবসা।
এই যে মিডল চরের এক পাশ মানে গরু দিয়ে মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে। অন্ধকার বললে ভুল হবে, সাদা গরুই বেশি। মানে গরু দিয়ে ও পাশটা মনে হচ্ছে তিল ধারণের ঠাঁই নেই এরকম, এত গরু, হাজার হাজার গরু। আরে বাবা, ওই যে দেখাইছে ওই পাড়াটা, ও কে থাকে ওখানে? ওই যে আর ওখানে থাকে আমার বোনেরা। যাবো না একটু আপনার বোনের বাড়ি? হ্যাঁ, যাওয়ার কাছে নৌকালি যে ওখানে বেড়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই চর থেকে আমরা যাওয়ার সময় আজুল ভাইয়ের বোনের বাড়ি দেখে যাবো ওই পাড়ায়, সেটাও মিডল চরে। এই যে দেখুন মিডল চরে প্রথম বাড়িঘর দেখতে পাচ্ছি এখানে। এদিকে আরো অনেক বাড়ি কেবল শুরু হলো। এ যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা কোনো নান্দনিক ছবি। রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর ঠিক মাঝখানে জেগে ওঠা এই চরের জনবসতির এই চিত্র একেবারেই অন্যরকম। এখানে দেখতে পাচ্ছি যে গোবর শুকিয়ে তারা রেখেছেন। এগুলো কি বিক্রি করেন আজুল ভাই? বিক্রি করে, আবার জাল দেয় বাড়িতে, বাড়িতেও ব্যবহার করে আবার বিক্রিও করে দেয়। বিক্রিও করে দেয়। এখানে কি পানি ওঠে এখন? পানি আজ 2-3 বছর থেকে উঠেনি। ওঠেনি, তার ধীরে ধীরে স্থায়ী হচ্ছে এই জায়গাটা। ধীরে ধীরে স্থায়ী হচ্ছে। এই বাবা, এখানেও টিউবওয়েল, পানি ওঠে না? হ্যাঁ, পানি ওঠে না, সব দেখে দেখে। ও তাই তো, দেখে দেখে। পানি অতটা টেস্টি না, অতটা সুমিষ্ট না, কিন্তু পানি উঠছে এই তো। ওটাও গোয়াল ঘর, যেগুলো দেখেন আলাদা, সেগুলো গোয়াল ঘর। গোয়াল ঘর না? হ্যাঁ। আর এই চরে গাছপালা হয়নি কেন? গাছপালা মানে এইসব জায়গাতে মানে এদালিঙ্গে সব চলে আসে না। হ্যাঁ হ্যাঁ, মানে এসে মানে তলে তো খালি বালু। ও এখন এই জায়গাটা করতে হলে খাটা লাগবে, মানে মানে গর্ত করতে হবে, করে এক করে করে ওই পাশ থেকে মাটি লিখে ঢালতে হবে, আচ্ছা, এই গাছ তো হইলেও এখানে থাকবে না, পড়ে যাবে, তাই তো? ভরে যাবে। বন্ধুরা দেখুন, প্রত্যেকটা বাড়ি এখানে সেপারেট, আলাদা আলাদা করে। এই বাড়ির চারপাশে দেখবেন যে খড়ের গাদা রয়েছে, গোয়াল ঘর রয়েছে, একেবারে ওটা মসজিদ আলাদা আলাদা। কোনটা মসজিদ? মসজিদ। ও, এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি, ওই যে এই চরের মসজিদ। মসজিদটাও কিন্তু বাড়ির মতোই, এই যে ছন দিয়ে, তারপরে এই উলু খাগড়া দিয়েই তো তৈরি করছে। হ্যাঁ, শহরের জায়গাতে আপনার টিনের ঘর করা থেকে না করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে টিনের বেড়া টেড়া দেওয়া মানে মানে কখন এই ঝড়ে ফাঁক দিয়ে ফেলে দেবে, কাইটে কুইটে 12 হয়ে যাবে। আর খেড়ের বেড়া কিন্তু শর্ট করে লড়ে না। ও আচ্ছা, মানে খেড়ের বেড়াতে মানে বাস করে আরাম, টিকসই হয়। টিকসই মানে ঝড়ে মানে উপরাই কম, জিনিসটা পুঁতে দিতে হয়। আচ্ছা, তাই দেখেন আমার এই চরের মধ্যে ওই লোকের বয়স সব থেকে বেশি। ওই যে লোক হাঁটে গেছে, হ্যাঁ হ্যাঁ, 100 পার হয়ে গেছে। তাই নাকি? ওর নাম হলো বানু, আমার বাসার কাছে। আগে আগে আমার বাসার কাছে ছিল, ভাঙনে যখন ভেঙে গেল তখন সব শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল। আমি যে চরে আসলাম, এটা মনে হয় এই চর কি, যেটা কহবতের বাড়ি, এই চরে? হ্যাঁ, ওই ওই ওখানে ছিল। ও, এখন আর নাই? না, চলে ওই পারে চলে গেছে। ওই পার চলে। আসসালামু আলাইকুম। এই ভাইরা এসেছে, মোহাম্মদ তাহসেন আলী আঙ্কেল। ওনার দোকান হচ্ছে এই যে এটা, তো দোকানটা বন্ধ রেখেছেন, চলে না? চলে, ক্যাশ পাতি সেরকম নাই তো, এখন চালাই না সেরকম। এই চরে কতদিন ধরে আছেন? আমি জন্মই আমার চলে। চরে জন্ম বুঝলাম, মিডল চর তো বেশি দিনের না। না, এখানে 5 বছর থেকে আছে। 5 বছর। এর আগে কোন চরে ছিলেন? ওই নিচে ছিল, নিচে কোন জায়গায়? ওখানে ছিল আপনার নদীর ধারে। আচ্ছা, তার আগে? ও তার ছিল খিদিরপুর। আচ্ছা, খিদিরপুর ভেঙে গেল তখন ওখানে না, ওখান থেকে আবার এখানে। খিদিরপুর মানে চরখানপুরের ওদিকে ছিলেন আর কি? আচ্ছা, সারা জীবনে তো এতবার জায়গা বদল করলেন? হ্যাঁ, বহুবার। একবার থাকলেন খিদিরপুর অর্থাৎ চরখানপুরের দিকে। আমার বয়সে ধরেন 7-8 বার ভাঙাচোরা হয়েছে। 7-8 বার? কষ্ট না? কষ্ট না, জীবনটাই তো কষ্ট। এটা কি করে সম্ভব যে একটা মানুষ এতগুলো জায়গা চেঞ্জ করলেন? মানে এক চর থেকে আরেক চর, আরেক চর থেকে আরেক চর, এই এতগুলা যে আপনি একটা জীবনে চেঞ্জ করলেন, আপনার জীবনকে কেমন মনে হলো যে একটা মানুষ এই দুনিয়াতে আসলেন, এসে এই যে একটা বাস্তবতার মুখোমুখি হলেন,
এটা আপনার কাছে কি মনে হয় যে আপনি জীবনটা কি সুখে কাটালেন নাকি দুঃখে? সুখই কাটে আমাদের জীবন, সুখেই কাটছে। এত কিছুর মধ্যেও সুখ পেলেন সুখ পাবো না। কেন বলেন তো? এটা আমাদের সুখ টাউন টাউনে আমরা চৈতে ফিরে পারবো না। তাহলে আমরা এখানে আবাদ পানি করি, গরু বাছুর আছে, ওতে আমাদের সুখ। তাই না? হ্যাঁ। কিন্তু আমরা তো দেখি যে অনেক কষ্ট আপনাদের, এই কষ্টের মধ্যে সুখ খুঁজে নেন কিভাবে? বন্যা এলে এখন আপনার ডিবি গেলে একটু কষ্ট, বাড়িঘর ভাঙচুর হয়, বর্ষা এলে আপনার ধরুন ভাঙন হলে ভেঙে গেলে আবার কোনটু কোনো আমাদের কষ্ট, তাছাড়া আর আমাদের জীবনটাই চলে গেল এরকম। এত কষ্টের পরেও যখন একটা মানুষ বলে যে আমরা সুখেই কাটিয়ে দিয়েছি, চিন্তা করুন, প্রকৃত সুখী মানুষ দেখতে হলে এরকম জায়গায় আসতে হবে। আসলে আমরা সুখে থাকার পরেও সন্তুষ্ট হই না, মনে করি যে আমাদের সুখ নাই, আমাদের এই নাই, আমাদের সেই নাই। কিন্তু কোনো কিছু না থাকার পরেও মানুষ কিভাবে সুখী হতে পারে, নিজেকে সুখী বলে দাবি করতে পারেন, এরকম জায়গায় আসতে হবে। তার ছোট্ট একটি দোকান, এই যে দেখুন এই দোকানটি তিনি, এই দোকানটি তিনি খুলতে পারছেন না মালামালের অভাবে, যে তার কাছে সামান্য কিছু টাকা নেই যেটা দিয়ে তিনি দোকানটি চালাবেন। সে কারণে দোকান এইভাবে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, যে পুঁজি নেই তার কাছে। কিন্তু এই পুঁজি নেই, এই নেই, সেই নেই, এর মাঝেও কিন্তু তার সুখের কোনো অভাব নেই। সত্যিই এই যে আপনি নিজেকে সুখী মনে করছেন, সত্যি সত্যি কি? হ্যাঁ সত্যি। নদী ভর্তি পানি, টিউবওয়েলে গোসল করছেন, কেমন? গাছুল খায় না? ভালো আছেন আপনারা? এই চরের প্রতিটি বাড়ি যেন আস্ত এক একটি খামার। গ্রামীণ গৃহস্থ বাড়িতে যা কিছু থাকে, এই চরের প্রতিটি বাড়িতেই সেই কৃষি উপকরণগুলোর দেখা মেলে। একেবারে বিপরীত চিত্রও রয়েছে এই চরে। এখানে এমনও বাড়ি আছে যেখানে জীর্ণতা ছাড়া আর কোনো কিছুই নেই। বাড়িটার অবস্থা দেখুন, এখানেও মানুষ বসবাস করেন। কি আজব, কোথায় মানুষ কিভাবে থাকে দেখুন। ঘরটা ছোট্ট একটি ঘর, দাঁড়ানোরও অবস্থা নেই এর ভিতরে। এটা আপনার বাড়ি? যে কেমন আছেন আপনারা? আমরা বেটা দূরে দূরে বেটা আছে, বেটা ঠেনে আনি টেনে খাই। কয়জন থাকেন এখানে? মুরব্বীর আমি। তাই? যে এই আর কেউ নাই? না। ছেলেরা কোথায় থাকে? ছেলের একটা মোহনপুর, একটা পুঠিয়া তারাপুর, একটা ডাসমারি, আর এই যে একটা ছোট। ছেলেরা দেখে আপনাদেরকে? হ্যাঁ ছেলেরা দেখে দেখে গেলে গা। আচ্ছা, কিন্তু আপনারা দুইজন মানুষ, অনেক বয়স হয়ে গেছে, কিভাবে চলছে এই জীবনটা বলেন? কষ্ট হয়? কষ্ট হয়। সব কিছু কি পান জীবনে যা দরকার? ও গেলে বাজার করে আনতে হয়, আমরা হাঁটতে পারছি না, যেতে পারছি না। এইখানে কতদিন ধরে আছেন? এখানে 4 বছর হয়েছে না? 5 বছর। ঘর টর ঠিক আছে? বৃষ্টিতে থাকতে পারেন? বৃষ্টি থাকতে পারিনি। কেন? দক্ষিণ টিন ভাঙ্গা, ঝড়ে উড়ে গেছে, যাই ওই ভাঙ্গা টিন সুমুখে। ভাঙ্গা টিন? যে দুপুরে কি খাইছেন? দুপুরে রুটি খেয়েছি। কি রুটি? গমের রুটি। গমের রুটি কি দিয়ে খাইছেন? বউ মিষ্টি কেটেছিল। কি মিষ্টি? এই হালুয়া মিষ্টি। হালুয়া দিয়ে খেয়েছেন। আর রাতে কি খাবেন? যে ভাত আছে, সকালে ভাত রেঁধেছি। ভাত কি দিয়ে খাবেন? মাছের পুরপুরি। কি মাছ? এই মেলা রকমের মিশাইলি। এই নদী থেকে ধরছেন? যে- কে আঙ্কেল ধরছেন? ওই বেটা মারে জালে। আপনার ছেলে দিয়ে গেছে? হ্যাঁ। দেখি আপনার ঘরটা একটু দেখতে চাই, যে এত দেখে ছোট একটি ঘর, চলুন দেখি, আমাকে একটু দেখান। দেখেন কিভাবে কোনো থাকে? অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ছোট্ট একটি ঘর, এখানে দুজন মানুষ থাকেন, তারা শেষ বয়সে উপনীত হয়েছেন। ছেলেরাও তাদেরকে দেখাশোনা করেন, কিন্তু ছেলেরা এখানে থাকেন না। দূরে দূরে। দেখুন কিভাবে ঢুকতে হয় এর ভিতরে। এখানে চুলা রয়েছে, এখানে তারা রান্না করেন। দুই মানুষ জীবনের শেষ প্রান্তে এসেছেন, এখানে থাকেন। দেখুন তাদের কাপড় চোপড় এভাবে এখানে সাজিয়ে রেখেছেন তাদের দুইজনের। আর একটু পার্ট মানে ডিভাইড করা রয়েছে, যে এই অংশ হচ্ছে উঠোনের অংশ বা বারান্দার অংশ, এখানেই তাদের চুলা, আর এটা সম্ভবত তাদের থাকার জায়গা। আপনারা এখানে ঘুমান রাতে? হ্যাঁ এখানে ঘুমাই। ও এই বারান্দাতেই ঘুমান? হ্যাঁ। এখানে ঠিক এখানেই তারা ঘুমান, কারণ তাদের যে রুম, এর মধ্যে সম্ভবত পানি পড়ে। এই রুমে পানি পড়ে? এই রুমে পানি পড়ে, তেমন টিনের যে পানি পড়ে? যে
এই যে টিনগুলো ফুটো, হ্যাঁ। কোন দিক দিয়ে পানি পড়ে বেশিরভাগ? এই যে এই জায়গায়, ওই যে এই জায়গায় পানি পড়ে সেই কারণে কি এটা দিয়ে রাখছেন? হ্যাঁ এখানে তো বৃষ্টি আসছিল কিছুক্ষণ আগে, হ্যাঁ সেই জন্য এটা দিয়ে রাখছেন, তাই তো? আর অনেক ফুটা তো দেখছি, এই যে সব জায়গায় ওগুলো হলো দেখুন অনেক ফুটা। গুচ্ছ গ্রামের তিনটা, এগুলা দিয়ে পানি পড়ে না। তাহলে তো এগুলো একটু ঠিক করা দরকার। মুরব্বী মানুষে যে পা খাম হয়ে আছে, পায়ে কি আচ্ছা। হয়েছে আপনার? পায়ে গরুতে পাতুলি দিয়েছিল মুন্ডলে। ও, তাই আপনার পায়ে? আর না, মুন্ডলে। ও, মানে আপনার ইয়ার হাজবেন্ডের পায়ে? হ্যাঁ এইরকম জায়গায়ও মানুষ বসবাস করেন। দেখুন কাপড় চোপড় স্তূপ করে রেখেছেন, এখানে কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস তারা রেখেছেন। দেখুন একটি ছাতাও দেখতে পাচ্ছি এখানে, কিন্তু ছাতাও তার ঘরের ছাদের মতোই, দেখুন এ4 ও4। এই ছাতা দিয়ে বৃষ্টি হয়, বৃষ্টি আটকায় না রোদ। বৃষ্টিতে এই ছাতা তো ব্যবহার করা যাবে না, রোদে করা যাবে। রোদে করা যায় না। হুম। কত বয়স হয়েছে আপনার? এই 80-85 হবে। 80-85 বছর। চরেই জীবন কাটলো। সারি জীবন কাটলো। এই জীবনে কি সুখী? কি মনে হয় যে সুখী নাকি দুঃখী আপনি? দুঃখী ধরেন, কেন? ওই যে বেটারা দূরে দূরে যায়। ছেলেদের জন্য। হুম, ছেলেরা ইচ্ছা করে ছেলেদের কাছে থাকতে। হ্যাঁ মুরব্বী যায় না, যে ডাসমাত্রা ছেলে আছে, লাতি বিদেশে গেছে ডাকে। নাতিরা বলে না যে দাদা দাদি আসো একসাথে হ্যাঁ থাকি? নাতি ডাকে, বিদেশ থেকেই ডাকে। তাই না? হ্যাঁ তো এই শেষ বয়স আপনাদের ছেলেদেরকে বলেছেন যে বাবা আমরা তোমাদের সাথে থাকতে চাই? এই যে মুরব্বী যাইতে হয় না, ও আঙ্কেল যেতে চায় না? হ্যাঁ। কেন যেতে চায় না? আমি ওই দেশে গেলে মরে যাবো তাই বলে। এই চর ছেড়ে যেতে পারবে না? হ্যাঁ। চর ছাড়লে মরে যাবে? হ্যাঁ চিন্তা করুন, চরের প্রতি কত মায়া, অনেক মায়া না আঙ্কেলের চরের প্রতি? হ্যাঁ চর ছাড়তেই পারবে না। তার ছেলেরা এই চরে থাকেন না, শহরেই তো থাকেন। হ্যাঁ সেই শহরে এই খালাম্মা যেতে চান, কিন্তু আঙ্কেল কোনোভাবেই যাবেন না। না। তিনি বলেন আমি গেলে মরে যাব। হ্যাঁ ইস, চর এত ভালো লাগে। এত ভালো লাগে। আপনি ওনাকে চিনেন? চিনি, আমার বাসা গড়ে বাড়ি ছিল। এনাদের এইরকম বেহাল অবস্থা আগে থেকে এরকম? ছেলে ফেলে হাইলে সব গাল হাইলে বদমাইশ। কথাটা সব বুঝতে পারছেন? গরু বাছর যা ছিল সব গালা কাতসত করে খাই লিয়েছে। কারা? আর বেটা ভাই, তাদের কি গরু বাছুর ছিল? হ্যাঁ আর গরু বাছর ছিল মেলায়, অবস্থা ভালো ছিল? ভালো ছিল। অবস্থা ভালো ছিল। আমার বাসার কাছে বাসা ছিল। কেমন মানে কি ছিল তাদের? জমি জায়গা সবই ছিল। তাই? এখন আমার জমির 15 জমি। মা সন্তানের কখনো দুর্নাম হোক এটা কখনোই চান না। আমি আসার পর থেকেই বলছি ছেলেরা তাকে দেখেন, ছেলেরা এই দেয়, ছেলেরা সেই দেয়, কিন্তু এই বাড়ি ঘর দেখে আমার কখনো মনে হচ্ছিল না যে ছেলেরা কিছু দেয়। টিন দিয়ে পানি পড়ছে, বাড়ির কি অবস্থা, শোয়ার জায়গা নেই। তার হাজবেন্ড যিনি তার আঙ্কেলের পায়ে গরু পা তুলে দিয়েছে, তিনি হাঁটতে পারছেন না, তার পায়ে সমস্যা। কি কষ্ট করে তারা বাঁচছেন, কিন্তু একবারের জন্য বলছেন না তার ছেলেরা তাকে সহায়তা করে না। আমি বারবার প্রশ্ন করেছি, বলছে না ছেলেরা দেয়, কিন্তু না গেলে দেয়, গেলে দেয়, না গেলে দেয় না। না। এটাই বিষয়। যে আবার আইজুল ভাই যেটি বললেন যে তাদের একসময় ভালোই জমি জমা সম্পদ ছিল, জমি জমা সব নদীতে বিলীন হয়ে গেছে ভাঙনে। তারপরে তাদের গরু বাছুর ছিল, সেগুলো ছেলেদেরকে দিয়ে এখন তারা একেবারেই নিঃস্ব। এই জায়গায় আমি ক্ষুদ্র মানুষ এখানে এসেছি, আমার পক্ষে সামান্য যেটা সম্ভব, হয়তো তাদের জন্য এটা কিছু না, কিন্তু আমার সামর্থ্যে যা কুলায় আমি তাদেরকে অবশ্যই কিছুটা হেল্প করে যেতে চাই। এখন আজুল ভাই, আপনার ছাতা রাখার স্টাইলটা তো হেভি লাগতেছে। হ্যাঁ ঘটকালি করতেন নাকি কখনো? না ভাই, এরকম সারা খালি এরকম ভাবে বেড়ায়। নদীতে মাছ মারতে গেলে এরকম পিঠে করে ঝুলাই নিয়ে থাকে। আজিজুল ভাইয়ের বোনের বাড়িতে গেলে চরেই সন্ধ্যা নেমে আসবে, তাই সেখানে না গিয়ে সরাসরি রাজশাহী শহরের দিকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা।